প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, কবি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, রোজার পণ্যে বিপুল আমদানি, ২১-এর কাছে সংস্কৃতির ঋণ, আমাদের বাধ্য করা হয়েছে এই জায়গায় আসতে, সাবিনা খাতুনের সাক্ষাৎকার। দৈনিক কালের কণ্ঠ, রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই, বিএনপির সঙ্গে মিত্রদের বৈঠক, নির্বাচনের জন্য সরকারের চাপ সৃষ্টির কর্মসূচিতে ঐকমত্য, রাশিয়ার যুদ্ধে পাঠানো ১০ প্রবাসীকে দ্রুত ফেরানোর দাবি, অর্ধেক বই এখনো ছাপানোই বাকি। দৈনিক সমকাল, পেশাদার নেতৃত্ব, ঘুষ রোধ ও কার্যকর সংস্কারে জোর, মামলার জালে তছনছ সাজানো পরিবার। দৈনিক যুগান্তর, যেন পেরিয়ে এলেম অন্তহীন পথ, সম্পাদকের কথা, সাহসী শক্তি, যুগান্তরের জন্মদিন, স্বৈরাচারের ৫৭২ দোষর জামিনে মুক্ত। দৈনিক ইত্তেফাক, নেতৃত্বে থাকছেন নাহিদ, সদস্য পদে আলোচনায় ৩ জন, ছাত্রদের নতুন দল, প্রধান উপদেষ্টা হওয়ার আগের পরের ঘটনা জানালেন ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, কবে হবে নির্বাচন? ব্রিটিশ গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলেছিলাম এর সঙ্গে যুক্ত হতে চাই না। মানব জমিন, টেনশন বাড়ছে, ডক্টর ইউনূস তো সুযোগ করে দেওয়ার ক্ষমতা রাখেন না, ৫ মাসে ১২টি দলের আত্মপ্রকাশ। খবরের কাগজ, অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াবে বিএনপি, বিশ্ব ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। আমার দেশ, ১৫ বছরে চালু মাত্র একটি, কচ্ছপ গতি বাকি ৫টির, মেট্রো রেল প্রকল্পের বাস্তব অবস্থা, তিতুমির কলেজ শিক্ষার্থীদের আবদারে জনদুর্ভোগ, ক্ষোভ। দৈনিক জনকণ্ঠ, অপ্রয়োজনীয় প্রকল্প আর নয়, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু, দেশ রূপান্তর, বিদেশিদের তৎপরতা বাড়ছে, কেরালায় গ্রেপ্তার ২৭ বাংলাদেশি। কালবেলার শিরোনাম, গৌরব মাখা ভাষার মাস ফেব্রুয়ারি, ব্যবসা বাণিজ্য তলানিতে, অর্থনীতিতে বাড়ছে চাপ, ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির। করতোয়া, নিজের বিকল্প খুঁজতে বলেছিলেন ডক্টর ইউনূস। দৈনিক ইনকিলাব, শত্রু খেলা কেন? প্রতিদিনের বাংলাদেশ, হাতে হাতে নিষিদ্ধ পলিথিন, সরবে হর্ন বাজে নীরব এলাকা বিমানবন্দরে, ভাষা নীতি নেই, সংকটে মাতৃভাষা, সর্বস্তরে বাংলা কেন চালু হলো না? ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর প্রতিবেদন। রূপালী বাংলাদেশ, প্রশাসকে অসন্তুষ্ট ইক্যাব সদস্যরা, সয়াবিন তেল উধাও, উত্তাল স্মৃতিমাখা ভাষার মাস শুরু। নানামুখী স্লোগান, নানামুখী শিরোনাম। আজকে দৈনিক যুগান্তরের জন্মদিন। যুগান্তরকে অভিনন্দন। ২৫ বছর পেরোনো তো সোজা কথা না, অনেক চড়াই উত্তরাই। হ্যাঁ, অনেক বছর। সম্পাদক লিখেছেন যুগান্তরের, যেন পেরিয়ে এলেম অন্তহীন পথ। পথটা আমাদের অন্তহীনই থাকবে এবং চ্যালেঞ্জেস থাকবে অবশ্যই। মিডিয়া অবরুদ্ধ ছিল, এখন মুক্ত হয়েছে, তারপর সেখানেও চ্যালেঞ্জেস আছে, আবার সামনে নির্বাচন, অনেক দায়িত্ব মিডিয়ার হাতে। কিন্তু সুস্থ গণতান্ত্রিক চর্চার একটা পরিবেশ তৈরি করার জন্যে মিডিয়ার দায়িত্ব অনেক বেশি। আবার ফেসবুকে, তারপর সমাজ মাধ্যমে, বিভিন্ন জায়গায় কিন্তু গুজবের যে ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি, সেগুলি কিন্তু স্থিতি নষ্ট করছে, দেশের ধৈর্য নষ্ট করছে। চ্যানেলের পক্ষ থেকে দৈনিক যুগান্তরের পরিবারকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আমরা অন্য আলোচনায় যেতে চাই। ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, আজকে ২১শে বইমেলাও শুরু। বছর ঘুরে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাস, ২১-এর কাছে সংস্কৃতির যত ঋণ। এটি একটি প্রতিবেদন প্রথম আলোতে, এবং বাংলাদেশ প্রতিদিনে ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর যে শিরোনামটি পড়িয়ে শুনিয়েছিলাম আপনাকে, এরা শিরোনাম করেছে ভাষা নীতি নেই, সংকটে মাতৃভাষা, এবং ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন সর্বস্তরে বাংলা কেন চালু হলো না।
চালু হলো না রাজনৈতিক সদিচ্ছার অভাব, অঙ্গীকারের অভাব, পরিষ্কার কথা একটা কথা। আপনি এত বছর এখন তো আর কোনো ঔপনিবেশিক শাসনের অধীনে আমরা নেই, ফলে কেন চালু হবে না? চালু হয় নাই কারণ আমাদের রাজনৈতিক যে শক্তি তাদের মধ্যে আন্তরিকতার অভাব আছে, ঘাটতি আছে। আপনি যদি ভাষার সঙ্গে আপনি অর্থনীতিটাকে যোগ করতে পারেন তাহলে কিন্তু বাধ্য হবে চর্চা করতে। আমরা কথায় কথায় বলি যে সর্বস্তরে বাংলা ভাষা, আপনি দেখুন উচ্চ শিক্ষার মধ্যে বাংলা ভাষা সেইভাবে আমরা প্রসার ঘটাতে পারি নাই। কোর্টের রায়ের মধ্যে আংশিক পেরেছে, তো সুতরাং এই আংশিক বিজয় নিয়ে আমাদের থাকতে হবে মনে হয় বহুকাল, যতদিন না পর্যন্ত প্রকৃত দেশপ্রেমিক সরকার ক্ষমতায় আসবে এবং যারা মাতৃভাষাকে প্রকৃত অর্থেই ভালোবাসবে, সেটাকে বাস্তবায়ন করবে তারাই। তো সেই অঙ্গীকারের অপেক্ষায় আমরা আছি। দেখা যাক এখন নতুন নতুন, আপনি বললেন যে নতুন দল আসছে, আমরা একটা স্বপ্নের সম্ভাবনার কথাও দেখতে পাচ্ছি। আবার সেটার সঙ্গে আপনাকে এইখানে একটু ছোট্ট করে একটা প্রশ্ন করবো আমি জাস্ট ভেতর থেকে এলো বলে, রাজনীতি তো অনেক কিছু পরিচালিত করে, কিন্তু আমরা সাম্প্রতিক কালে দেখছি রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক কর্মসূচির মধ্যে আর বাংলা থাকছে না। না, থাকছে না, এটা ছাত্রদের একজন সমন্বয়কে আমি জিজ্ঞেস করেছিলাম যে তারা যে কমপ্লিট শাটডাউন এগুলি দিয়েছে কি কারণে দিয়েছে, তো বললো যে আমরা একটা আন্তর্জাতিক হতে চাই না, আমরা বোঝানোর জন্যে। পরে কিন্তু আমরা বাংলায় চলে এসেছি, শেষের দিকে কিন্তু তারা ইংরেজিতে দেয়নি। আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন, প্রথম দিকে তাদের মেসেজটাকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা ইংরেজিটা ব্যবহার করেছিল, এটা তাদের ভাষ্য। সেটার যৌক্তিকতাও আছে অবশ্যই। আর এখনকার আপনার আমরা বিশ্বগ্রামের একটা বসবাস করছি, হ্যাঁ, গ্লোবালাইজেশন। তো এখন আপনার সমাজ মাধ্যমে আমরা লিখছি বাংলা জগা খিচুড়ি করে লিখছি, কোনো সেন্সরশিপ নাই, সেইভাবে ভাষাটা আমরা শিখছি না, যত্ন করছি না, শ্রদ্ধা করছি না ভাষাকে। ফলে আপনার FM রেডিওগুলি যেভাবে করছে, আপনি একটা মেসেজ লিখছেন, আগের চিঠিপত্রে উঠে গেছে, সব কিছুর মধ্যে কিন্তু একটা নৈরাজ্য একটা আছে এবং একটা অস্থিরতা আছে। হ্যালো লিসেনার, হ্যাঁ, সেটাই আছে। তারপরে আপনি একটা যেভাবে আপনি বাংলাকে লিখছেন, তো সেটা তো কোনো প্রমিত নয় এবং এটা কিন্তু একটা ভুল মেসেজ দিচ্ছে। এবং আপনি খবরের কাগজগুলিরও দায়িত্ব আছে যে এটা ভাষাকে, প্রমিত ভাষাকে প্রমোট করা, এটাকে তুলে ধরা, এটার বিকাশ ঘটানো, এটা লালন করা, সেটাও আমরা সেভাবে সামগ্রিক অর্থে আমরা দেখি না। অনেক ধন্যবাদ। আজকে প্রথম আলোর শিরোনাম পড়ে বোধ করি একটু আসা জায়গায় যে রোজার পণ্যের বিপুল আমদানি, এখানে বলা হচ্ছে নিত্য পণ্যের বাজার নিয়ে কথা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এক মাসে আমদানি পুরো রোজার মাসের চাহিদার চেয়ে বেশি, আরও আসবে ফেব্রুয়ারিতে। তাহলে তো বেশ আশা করা যায় যে এবার রমজানে বোধহয় সেই হাহাকারটা হবে না, নাকি? আমার মনে হয় না। এর মধ্যে অনেকগুলি ফলের উপরে কিন্তু এত বেশি শুল্ক দেওয়া হয়েছে, তারা বলেছে আমরা খালাস করতে পারবো না। এবং আপনার ফরিয়া ব্যবসায়ীরা কিন্তু নানান ক্ষেত্রেই সক্রিয় আছে, সেটাকে কিন্তু তারা অ্যাড্রেস করতে পারে না, এই তত্ত্বাবধায়ক সরকার পারেনি। আপনি দেখেন তৃণমূল পর্যায়ে একটা ফুলকপি যদি 2 টাকা হয়, আমাকে কিনতে হচ্ছে 20 টাকা দিয়ে, কিন্তু মাঝখানে মধ্যস্বত্বভোগীরা এটা কিন্তু লুটে পুটে নিয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু এই সরকার চেষ্টা করেও পারেনি। কিন্তু তাদের দ্বারা এটা সম্ভব ছিল। কিন্তু মানে শক্তিশালী একটা অবস্থান নিয়ে একটা দৃঢ়তার সঙ্গে যদি এটা মোকাবেলা করতো, তাহলে হয়তো একটা মেকানিজম বেরোতো, এটার থেকে একটা পদ্ধতি বের করে মানুষকে স্বস্তি শান্তি দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। 6 মাসে তো এটা আমরা স্পষ্ট করেই বলতে পারি। আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতিও সেভাবে তারা কন্ট্রোল করতে পারে নাই। তো এই 2টা বড় দাগে কিন্তু তাদের আমরা সাফল্য সেভাবে দেখি না। তো এই জিনিসটাও আমাদের বাস্তবতা নিতে হবে। আপনি আবার নতুন দলের কথা বললেন যেটা, সেখানেও তো একটা কত সমস্যা হবে, তাই না? তারা এর মধ্যে সেই প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনি এত আমদানির কথা বললেন, এটা তো সুখের কথা না। আপনার নিজে কতটা উৎপাদন করতে পারছেন, কতটা স্বনির্ভর হতে পারছেন, সেটাই হচ্ছে মূল বাস্তবতা। কি বলে, এবং আমদানি করতে তো আপনার বিপুল বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে, তো সেটাতে তো একটা রিজার্ভ একটা টান পড়বে। এমনি ঋণ শোধ করতে করতে যান শেষ হয়ে যাচ্ছে। বিদ্যুতের আদানির যে কেলেঙ্কারি, সেখানে আমাদেরকে প্রচুর টাকা দিতে হচ্ছে। তারপরে বিদ্যুৎ খাতে এমন অসম চুক্তি করা হয়েছে, অন্যায় করা হয়েছে, তাদেরকে উৎপাদন না করলেও টাকা দিতে হবে। তো সেই সব ইয়ের থেকে, অভিশাপ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। রাজনৈতিক সরকার এসে হয়তো এটা চেষ্টা করবে, কিন্তু সেটাও সময় সাপেক্ষ। আপনি রাজনৈতিক সরকারের কথাই বলছিলেন, আপনাদের পত্রিকায় কালের কণ্ঠের শিরোনাম হয়েছে রাজনীতি তপ্ত হচ্ছে এ মাসেই, মধ্য ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি, আজ থেকে 18 দিনের কর্মসূচি আওয়ামী লীগের।
আওয়ামী লীগকে ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্রদের দল গঠনের তোড়জোড়। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে মানে কি তাই আসলে কি আওয়ামী এটা লীগ তো পুলিশও বলেছে যে তাদেরকে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না। আচ্ছা, তো এখন এটা একটা সংঘাতের দিকে তো যাবে দেশটা, সেইটা আমরা চাই না। শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগকে তো ব্যান্ডও করেন, তাদেরকে তো আপনি কিভাবে আইনত তাদের বাধা দিতে পারেন না, তাই না? কর্মসূচি করতেই পারে, করতে পারে, করার তো তাদের সাংবিধানিক অধিকার আছে, আইনগত অধিকার আছে। তো সেটা বিচারটা ত্বরান্বিত করা যাবে না, বিচারটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। শেষ পর্যন্ত যেটা হবে যে এটা বড় বড় নেতাদেরকে কনভিক্ট করে দেবে, শাস্তি দিয়ে দেবে, তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হবেন এবং নতুন একটা ফ্রেশ ব্লাড যদি আসে আওয়ামী লীগের, তারা যদি প্রায়শ্চিত্ত করে এবং তারা যদি ভুলটা স্বীকার করে, এখনো পর্যন্ত করেনি, ফলে এই সমস্যাটা রয়ে গেছে। কিন্তু মানুষের প্রতি তাদের যে শ্রদ্ধাশীলতা সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। তাদের কিন্তু ভুলটা স্বীকার করতে হবে এবং এত প্রাণ এখানে বলিদান হয়েছে সেগুলির ব্যাপারে কিন্তু তারা নিশ্চুপ। তারা কিন্তু গায়ের জোরে এটাকে সাপোর্ট করার চেষ্টা করছে, ডিফেন্ড করার চেষ্টা করছে। সেটাও মানুষ ভালোভাবে নেবে না, কারণ এত দগদগের স্মৃতি মুছে যাওয়া উচিত নয়। নির্বাচনের কথা আপনি বলছিলেন, বাংলাদেশ প্রতিদিনতে শিরোনাম হয়েছে কবে হবে নির্বাচন। এই প্রশ্নটা তো এখন সবারই। 5 আগস্টই ভোট করা সম্ভব বলেছেন সালাউদ্দিন আহমেদ। মাহমুদুর রহমান মান্না বলেছেন ইচ্ছা থাকলে এবছরই সম্ভব। হামিদুর রহমান আজাদ বলেছেন সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। সামান্তা শারমিন বলেছেন ফেসিবাদী কাঠামো সংস্কারের পর। তাহলে এক একজনের কথা কিন্তু এক এক রকম দেখা যাচ্ছে। এই ব্যাপারে একটা জাতীয় মতৈক্য দরকার। সরকার কিন্তু এই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলিকে যতটা আস্থায় নেওয়াটা উচিত ছিল এবং প্রত্যাশিত ছিল সেটা তারা করে নাই, ফলে এই খেসারতগুলি দিতে হবে। সংস্কারের নামে আপনি অন্তহীন সময় নিতে পারেন না, তাই না? আপনার মূল কাজটা হচ্ছে নির্বাচন। এখন যতই বলে সংস্কারের দাবি তো উঠেছে পরে, 5ই জুলাইয়ের, আরে 5ই আগস্টের পরে উঠেছে, তাই না? এর আগে কি সংস্কার? বিএনপি কিন্তু 2 বছর আগেই সংস্কারের কাঠামো ঘোষণা করেছে এবং তাদের চিন্তা ভাবনার কথা বলেছে। তো এখন আপনার মূল কাজটা হলো ভোটার লিস্টটা শুদ্ধ করা এবং সীমানা নির্ধারণ করা। এগুলি 3 মাস 6 মাসে করা সম্ভব। আরও সংস্কার তো অন্তহীন, এটা একটা চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে জাতীয়তাবাদী দল পরিষ্কার বলেছে যে সংবিধান সংস্কার করবে জাতীয় সংসদ, নির্বাচিত জাতীয় সংসদ। আপনি রাজনৈতিক দলগুলিকে আস্থায় নেবেন না, আপনি সংস্কার করলেন, গাদা করলেন, তারা এসে কোনো পাত্তা দিল না, এটা বাস্তবায়ন করলেন, লাভ হলো কি? কোনো সময়টা নষ্ট হলো, মেধা নষ্ট হলো, অর্থ নষ্ট হলো, তাই না? পুরাটাই বৃথা হোক গেল। কিন্তু এখন উচিত হবে যে ঘন ঘন রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে তাদেরকে ইনভলভ করে রাখা, তাদেরকে সেই অঙ্গীকারবদ্ধ করা যে আমরা বাস্তবায়নটা করব। তো সেইটা কিন্তু এখনো আমরা সেই লক্ষণগুলি সরকারের মধ্যে দেখছি না। একটার পর একটা কিন্তু তারা সময় নিচ্ছে যে আরও কিছুদিন লাগবে। আপনি সম্পদের হিসাব বিবরণী একমাত্র দুদকের চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন ছাড়া আর কেউ দিয়েছে আমার তো জানা নাই। কিন্তু এগুলির মধ্যেও তো একটা ফাঁকি আছে, শুভঙ্করের ফাঁকি। হ্যাঁ, বেশি কথা বলছে, এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছে, কারোর সঙ্গে কারো কথার মিল নাই। রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। তাদের তো একটা সবাই মিলে বসে ঠিক করতে হবে যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন চাই। সরকারও তো একটা পার্টি, তারা সবাইকে আস্থায় নেবে, কিন্তু সেগুলি আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না। আপনি আশাবাদী হতে পারছেন না? মাননীয় প্রধান উপদেষ্টা আবার পরিষ্কার করেছেন যে আমি তো সরকারে আসতে চাইনি, বা ওনার নির্বাচনে আসা না আসা নিয়ে সাক্ষাৎকার নিশ্চয়ই আপনি পড়েছেন। কি মনে হয়? না, আসতে চান নাই সেটা তো কোনো এক্সচেঞ্জ, যখন তো দায়িত্বটা নিতে হবে, তো এটা তো কোনো এক্সকিউজ এখানে চলবে না, তাই না? আপনি 6 মাস সময় পেয়েছেন, আপনার এই কতগুলি আপনি অক্ষম সিদ্ধান্ত নিয়েছেন, কতগুলি মানে সব উপদেষ্টার সততা নিয়ে কেউ প্রশ্ন তোলে না, কিন্তু তাদের দক্ষতা নিয়ে, বিচক্ষণতা নিয়ে, পরিপক্কতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলে। সেটা কিন্তু যত দিন যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এত প্রকট হচ্ছে, সেটা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। এবং আমি বলবো যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের মানে যেই চেতনা, সেটার সঙ্গে সাংঘর্ষিক কোনো ক্ষেত্রে। তো সেটা তো খুবই বেদনাদায়ক। আপনি এতগুলি উপদেষ্টা নিলেন, মানে যোগ্য লোক কি ছিল না সব ক্ষেত্রে? অবশ্যই ছিল, তার কাছে নিশ্চয়ই যারা আছেন তাদেরকে, কিন্তু আমরা কাজে তো সেটা দেখি নাই। এটা তো এখন স্পষ্টভাবে বলা যাবে, 6 মাস প্রায় হয়ে গেছে, তো এখন কাউকে তো বাদও দেওয়া হয় নাই, বরং এমন লোকও নেওয়া হয়েছে যারা ওই সাবজেক্টের কিছুই বোঝে না। এটা খুবই দুঃখজনক না? এটা স্পষ্ট করে বলার সময় এসছে, বলতে হবে এগুলি, তাই না?
কেন এগুলি আমরা পরিবর্তনটা দেখি নাই? তাহলে তো আর কি অর্থ হলো? হাসিনাও যে যত কারাপ্ট ছিল সেই সব তাদেরকে কিন্তু আরো স্থায়ী করে রাখতো। তিতুমিরের দুর্ভোগ একটি পত্রিকার শিরোনাম হয়েছে। তিতুমিরের দুর্ভোগ, একটি কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি করছে। তাদের দাবি কতটা যৌক্তিক সেটাও একটা প্রশ্ন, কিন্তু এই যে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের যে এটা তো সাপোর্ট করা যায় না। সবাই তো দাবি দেওয়া নিয়ে এত বেশি ব্যতিব্যস্ত করেছে সরকারকে, সেটাও কোনোভাবে গ্রহণযোগ্য না, সমর্থনযোগ্য না। যত দাবি দেওয়া আছে মানে শতাব্দীকালের দাবি দেওয়া দিয়ে শতাব্দীকালের দাবি দেওয়া, হ্যাঁ, মানে চাপের মধ্যে ফেলে দিন নাই রাত নাই আপনি মানুষকে চিড়ে চ্যাপটা করে, এটা তো ঠিক না কোনোভাবেই। তো এই পরিবর্তন কি আমরা চেয়েছিলাম? নিশ্চয়ই আমরা চাই নাই। তাহলে এই পরিবর্তনের অর্থ কি দাঁড়ালো? যদি আবার সেরকমই হয়, তো সব ক্ষেত্রে দরকার হচ্ছে দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন করা। এইটার আমরা অভাব দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশে শিরোনামটা পড়ে শুনিয়েছিলাম আপনাকে। ঘোষণায় সীমাবদ্ধ 2 উদ্যোগ, হাতে হাতে নিষিদ্ধ পলিথিন, এবং সরবে হর্ন বাজে নীরব এলাকা বিমানবন্দরে, ধীরে ধীরে বাস্তবায়ন চান উপদেষ্টা। কিন্তু তার বক্তব্য শুরুর দিকেই আমরা মনে করছিলাম এই বুঝি হয়ে গেল সব। সেটাই তো। এখন আমি যেটা বলেছিলাম, এখন পুলিশের পোশাক যেরকম বদলানো, এটা এখন বড় ঘটনা নয়। পুলিশের পোশাক হবে কি, মনোগ্রাম কি হবে, এটা তো এই সরকারের এজেন্ডা না। পলিথিনও একটা বড় এজেন্ডা না। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, নিত্য পণ্যের যে অসহনীয় একটা পর্যায়ে চলে গেছে, সেটাকে সেভাবে অ্যাড্রেস করতে পারছে না। কিন্তু এগুলি নিয়ে এগুলি কোনো ছোটোখাটো জিনিস কিংবা অন্য জিনিস, এটা রাজনৈতিক দলের যারা নির্বাচিত হয়ে আসবে তাদের দায়িত্ব, তাই না? পলিথিন নিয়ে এত হইচই করার কি দরকার ছিল? তো পারে নাই, তো করতে তো পারে নাই। তো এটা নিয়ে একটা এফর্টটা নষ্ট হলো না? না, একেবারেই আবার এই প্রসঙ্গটা উড়িয়ে দেওয়ার মতো না। পলিথিন যেভাবে পরিবেশের ক্ষতি করছে, সেটা যদি আসলে যে কাজটি করবার কথা না করার কারণেই বোধ করে এই আলোচনাটা হচ্ছে। যেমন ধরেন নদীর তলদেশ যেভাবে নষ্ট হচ্ছে, দূষণ যেভাবে বাড়ছে পলিথিনের মাধ্যমে, সেক্ষেত্রে বোধ করি সবারই একটু আন্তরিক হওয়াও জরুরি। না, ঘাটতি আছে তো, আপনি সেইভাবে তো বন্ধ করতে পারেন নাই। চেষ্টা করা সম্ভব ছিল। যদি উৎসে বন্ধ করা যেত, কঠোর হওয়া যেত, তাহলে এটা করা সম্ভব। আমরা অনেকে বলছেন যে পলিথিন যেখানে উৎপাদন হয় সেটা বন্ধ না করে আপনি পলিথিন নিষিদ্ধ করবেন, বিকল্প আপনি সেইভাবে দিতে পারেন নাই। সেটা যেটা দিয়েছেন পাটের বিকল্প ব্যয়বহুল। তো মানুষ তো এটা চাইবে, মানুষকে তো একটা সুলভ জিনিস দিতে হবে, একটা বিকল্প দিতে হবে। সেই চিন্তাটা করা দরকার ছিল। বইমেলা, বই বেরোচ্ছে তো আপনার? হ্যাঁ, বেরোচ্ছে। বইমেলা তো একটা প্রাণের মেলা, আমাদের একটা বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। মানে 1 মাস ব্যাপী এবং পৃথিবীতে নজিরবিহীন, যেটা একটা ভাষা আন্দোলনের পবিত্র স্মৃতির সঙ্গে জড়িত। আমাদের একটা আন্তর্জাতিক বইমেলাও দরকার, যেখানে আমরা সারা বিশ্বের সঙ্গে আমাদের মেলবন্ধন হবে, ইন্টারাকশন হবে। সেটা আমরা এখনো করতে পারিনি। সেটার কথা চিন্তা করার সময় এসছে আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। আজকে জ্ঞানের মেলা, প্রাণের মেলা, আমাদের 21শে বই মেলা শুরু হচ্ছে। অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন। আশা করি নিশ্চয়ই সফল হবে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।